বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব, এছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ নাবিক সহ 2টি নৌযান ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটি বাংলাদেশ স্থানীয় সময় সোমবার খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে FV মেঘনা 5 ও FV লাইলা 2 নামে মাছ ধরার নৌযান দুটিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিক এবং নৌপরিবহন অধিদপ্তরের সূত্রে জানা গেছে। এরপর যে তথ্যটি রয়েছে তা হচ্ছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সমর্থনে সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। এটি মঙ্গলবার দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। এটি BBC বাংলার সাংবাদিক শুভজ্যোতি ঘোষ তিনি জানিয়েছেন, মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন বয়সী পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দেন। এবং তিনি আরও বলেন, বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, বাংলাদেশ ৭১ মনে করো, জুলুমবাজি বন্ধ করো, সেভ বাংলাদেশি হিন্দুস, এমন বেশ কিছু স্লোগান সেখানে দেখা যায়। এবং এরপর যে তথ্যটি আমি একটু খুব ছোট করে দিব তা হচ্ছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিবেচনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে টহল জোরদারের খবর জানিয়েছে বিজিবি 2 টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্ব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বিজিবি দিনরাত 24 ঘন্টা জলে ও স্থলে টহল পরিচালনা করছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানেও রয়েছে। কয়েক মাস ধরে মিয়ানমারে জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে আরাকান আর্মি। এবং সবশেষ তথ্য খুবই ছোট করে তা হচ্ছে বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের প্রধান আন্তঃসরকারি সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে যোগ দেবেন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যেতে চাই আমাদের দুজন আলোচকের সাথে আলোচনায়। আমি প্রথমে একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে শুরুতেই বলছিলাম জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয়েছে, এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। দেখুন, এটা তো আদালত স্থগিত করেছে, আবার সরকার লিভ টু আপিল দিয়েছেন, সুতরাং এটা আদালতের বিচার্য বিষয় এখনো, এবং আদালত এটা চেক করবেন যে তারা লিভ টু আপিলে কি ধরনের রায় দেবেন। আমরা যদি একটু ইতিহাসে চলে যাই তাহলে আমরা দেখব যে আমাদের যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের থেকে আগে আগে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছিল পাকিস্তানি জান্তার বিরুদ্ধে, পাকিস্তানি সৈন্য শাসন, সামরিক শাসনের বিরুদ্ধে, এবং আমরা যে নির্বাচন করেছিলাম, যে গণজাগরণ হয়েছিল, এবং যার ভিত্তিতে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধের ক্ষেত্রে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের আমাদের বিজয়ের স্লোগানই ছিল জয় বাংলা, পাকিস্তান জিন্দাবাদ। এই স্লোগানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, এবং মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা। এটা কোনো দলের স্লোগান না, এটা কারো ব্যক্তির স্লোগান না। এটা আপনি মুক্তিযুদ্ধের যে কোনো ডকুমেন্টারি, মুক্তিযুদ্ধের সময়কার যে কোনো ঐতিহাসিক ডকুমেন্ট, আমাদের সেই সময়কার যে মিডিয়া ডকুমেন্টস, সবগুলো যদি আমরা পর্যালোচনা করি
আমরা দেখবো যে জয় বাংলা স্লোগানটা আমাদের একটা প্রাণের স্লোগান ছিল। জি, আপনাকে ধন্যবাদ। মাসরুর মাওলা, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান। থ্যাংক ইউ। এই জয় বাংলা, আসলে এটা আমার বড় ভাই যেটা বলেছেন, আমি ওনার সঙ্গে একমত। এটা হলো একটা কোর্টের রায়, এটা কোর্ট সিদ্ধান্ত দেবে এটা আসলে আহ, এটা রাখা উচিত হবে কি হবে না। তবে যে কোনো যুদ্ধ বা যে কোনো এরকম ধরনের কোনো বড় কোনো কাজে যেতে গেলে অনেক সময় সোলজারদেরকে আসলে ইন্সপায়ার করার জন্য যে কোনো একটা স্লোগান ইউজ করে, তো ওই সময়টা এই স্লোগানটা ইউজ করেছিল। এবং সেই হিসেবে এখন এটাকে নিয়ে কেউ যদি পলিটিক্স করতে চায় এখন, বা এটা আমি আমি মনে করি এটা আসলে পলিটিক্স এর দিকে টার্ন করা উচিত না। তো সেই হিসেবে কোর্ট এটা ভালো বুঝবেন যে এটাকে আসলে আহ, আহ, এটা ন্যাশনাল একটা স্লোগান হিসেবে রাখা ঠিক হবে কি হবে না, না এটা পলিটিক্স এর দিকে টার্ন করা উচিত, এটা কোর্ট কোর্ট সিদ্ধান্ত নেবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসি, যে এই বিষয়টি নিয়ে আমরা একদিকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় সফরে গিয়ে বললেন যে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কাজ করবেন তারা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ নাবিক সহ ২টি নৌযান ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে যে অভিযোগ। আরও যদি দেখি যে সীমান্তে ভারতের নিরাপত্তা জোরদারের খবর দেখতে পাচ্ছি আমরা, এবং আরও নানা ঘটনা রয়েছে, এতগুলো আমি না বললাম, 2টি উদাহরণ দিলাম। এই একদিকে বলা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন অথবা সম্পর্ক স্বাভাবিকের জন্য তারা কাজ করবে, কিন্তু আমরা যদি দেখি কি হচ্ছে সেইখানে আসলে আমরা আসলে মিল খুব একটা পাচ্ছি না। আপনার পর্যবেক্ষণ কি আসলে এই বিষয়ে? দেখেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সম্পর্ক উন্নয়ন তো এটা দ্বিপাক্ষিক বিষয়। কোনো এক পক্ষ একাকী তো এটা করতে পারবে না। আমাদের পক্ষ থেকে, আমাদের যে মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের যে পররাষ্ট্রনীতি, সেটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এবং ভারতের আমাদের নিকট মানে একেবারেই প্রতিবেশী এবং বড় প্রতিবেশী। আমরা বন্ধু শত্রু এসব করতে পারবো, বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। তাদের সাথে আমাদের ৪,০০০ কিলোমিটারের মতো বর্ডার আছে, সীমান্ত আছে, এবং সীমান্ত কোনো জায়গায় কাঁটাতার আছে, কিছু জায়গায় কাঁটাতার নাই। সীমান্তে নানা রকম ঘটনা ঘটে। এবং আপনি যে তথ্যটা দিলেন যে আমাদের দুটো নৌকা এবং ৭৫ জন জেলেকে তারা ধরে নিয়ে গেছে, এটা নিয়ে তো আমাদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে এবং বা সীমান্তে কোনো ঘটনা ঘটলে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, একটা ফ্ল্যাগ রুলস আছে। ওখান থেকে তারা আলোচনা করবেন দুই পক্ষের, আমাদের যা বর্ডার গার্ড এবং ভারতের বিএসএফ, তাদের মধ্যে পতাকা বৈঠক হবে। পতাকা বৈঠকের মধ্য দিয়ে আমরা আমাদের কথা তাদেরকে বলবো, তারা তাদের কথাগুলো বলবেন, এবং এর মধ্য দিয়ে একটা মীমাংসায় পৌঁছানো সম্ভব। ভারত বাংলাদেশের যে বর্তমান যে সম্পর্ক, সেখানে একটা টানাপোড়েন বলতে পারেন, অথবা একটা সেন্সিটিভ সিচুয়েশন, অথবা একটু স্পর্শকাতর অবস্থা আমরা দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পর, পরিবর্তনের পর থেকে। তো সেই জায়গা থেকে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন। তার আগে আমাদের দেশেও ভারতের পতাকা পদদলিত করা হয়েছে, আমাদের দেশেও ভারতের দূতাবাস অভিমুখে মিছিল গেছে। অন্যদিকে ভারতের মিডিয়ায় আমাদেরকে নিয়ে অনেক অপপ্রচার করা হয়েছে এবং হচ্ছে। আমাদের যে আগরতলায় যে আমাদের হাই কমিশন ছিল, এফটি হাই কমিশন, সেখানে হামলা করা হয়েছে। আজকেও তো তারা মিছিল করে গিয়েছেন, জি, এবং আপনি একটু আগে যখন বলছিলেন প্ল্যাকার্ডে কি কি লেখা ছিল সেগুলো বলছিলেন। তো এই কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট হয়েছে। বাট আমি মনে করি ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সরকার টু সরকার, রাষ্ট্র টু রাষ্ট্র, এবং জনগণ টু জনগণ। এবং ভারতের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে, এবং এই সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারত যদি কোনো আধিপত্যবাদী মনোভাব নিয়ে থাকে বা কোনো বড় ভাই সুলভ বা দাদাগিরি করে থাকে, সেটার ব্যাপারে আমাদেরকে কথা বলতে হবে এবং আমাদের নেগোশিয়েট করতে হবে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, নাগরিক হিসেবে আমি সুসম্পর্ক চাই। সুসম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সুসম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের স্বার্থ সংরক্ষিত হতে পারে, এবং আমাদের দুই দেশের যে অর্থনৈতিক উন্নয়ন, এটার কারণে সুসম্পর্ক দরকার। তবে ওই সুসম্পর্ক হতে হবে সমানে সমান, ওই সুসম্পর্ক হতে হবে আমাদের কোনো কিছু একেবারে আমরা ছেড়ে দিয়ে না। আমাদের যা ন্যায্য পাওনা আছে বা ন্যায্য দাবি আছে বা ন্যায্য যে কথাবার্তা আছে, এটা ভারত সরকারকে শুনতে হবে, ভারতকে শুনতে হবে। তেমনি ভাবে ভারতের যদি কোনো ন্যায্য কথা থাকে, ভারতের যদি কিছু থাকে, সেখানেও আমাদের শুনতে হবে। এই বিষয়ে আমি মনে করি আমাদের মডেল হতে পারে ইউরোপ। দেখেন, ইউরোপে ১০০টার চেয়ে বেশি যুদ্ধ হয়েছে বিভিন্ন দেশের মধ্যে।
দুটি বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ হয়েছে, এবং তারপরে এখনো যুদ্ধ চলছে ইউরোপে, ইউক্রেন ভার্সেস রাশিয়া। সেখানে ন্যাটোর একটা রোল আছে, আমেরিকার রোল আছে, তাই না? তারপরেও কিন্তু দেখেন যে বার্লিন থেকে মস্কো বা মস্কো থেকে বার্লিন পাইপলাইনে গ্যাস আসছে, তেল আসছে, আপনার চলাচল আছে, ট্রেন চলাচল, আপনার হচ্ছে বিমান চলাচল আছে, এবং তাদের প্রত্যেকটা দেশের মধ্যে একটা অর্থনৈতিক সুসম্পর্ক গড়ে উঠেছে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। সেখানে কিন্তু বেলজিয়াম আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে। এইসব দেশের সামরিক শক্তি কিন্তু খুবই অল্প, কিন্তু তারা তাদের স্বাধীন সত্তা নিয়ে তারা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অনেক উন্নত একটা রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। তো আমরা ওই মডেলটা আমাদের এই এশিয়ায়, এই যে সাউথ এশিয়ায়, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, আমরা এটা চিন্তা করতে পারি। এবং এই মডেলের একটা সূচনাও কিন্তু হয়েছিল সার্কের মধ্য দিয়ে। সার্ককে আমরা স্ট্রং করতে পারি এবং সার্কের মধ্য দিয়ে আলোচনা করে আমরা আমাদের এই অঞ্চলে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি প্রত্যেক দেশের মধ্যে। এটা আসলে ফাইনালি আমাদের জনগণ উপকৃত হবে, জনগণের কল্যাণ হবে। অর্থনৈতিক উন্নতি মানেই জনগণের কল্যাণ, এবং অন্যান্য আরো সমস্যা যেগুলো আছে সেগুলোর সমাধান করা যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু মাশরুম মাওলা একই বিষয়ে আপনার কাছে আসতে চাই। আপনার পর্যবেক্ষণ কি আসলে? আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, তিনি একরকমের কথা বললেন, কিন্তু ভারতের পক্ষ থেকে অথবা ভারতের অভ্যন্তরে বাংলাদেশ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখছেন মাশরুম মাওলা? জি, থ্যাংক ইউ। তার আগে আমি একটু বলি, আমি এই এই ধরনের ক্রাইসিস চলাকালীন আমি আসলে কলকাতায় ছিলাম তখন। তো বহুবার ইন্ডিয়া গিয়েছি, কোনোদিন ইমিগ্রেশনে কিছুটা আমি বুঝতে পেরেছি যে আমাদের দেশের মধ্যে একটা টানাপড়া আছে। কারণ ইমিগ্রেশন, কলকাতার ইমিগ্রেশন আমাকে বেশ কিছু প্রশ্ন করেছিল। মানে দ্যাট ইজ, প্রশ্নটা হলো কাইন্ড অফ ওয়ারিড, বিকজ ওদের কাছে মেসেজ গেছে যে বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ার যে এখন যে 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 ধরনের সিচুয়েশন, তো ওরা ওরা ধারণা করেছে আমাদের সঙ্গে বোধহয় অলরেডি বোধহয় একটা ওয়ার শুরু হয়ে গেছে, এরকম একটা আইডিয়া ওদের। যেমন আমাকে জিজ্ঞেস করেছিল ইলেকশন কবে, আপনাদের দেশের এখন কি অবস্থা, হ্যাঁ ইলেকশন কবে দিতে পারে। এই ধরনের প্রশ্নতে আমার কাছে মনে হয়েছিল যে একটা প্রবলেম। তারপরে ওখানে যাওয়ার পরে একটা হোটেল যখন আমি চেক ইন করতে গেলাম, ওইখানে দেখলাম কাইন্ড অফ একটা ফিয়ার কাজ করছিল ওদের ভিতরে, যে আমি বাংলাদেশি, অ্যাজ ইফ আই এম আ কাইন্ড অফ মানে একটা, মানে এলিয়ান টাইপের একটা কিছু, একটা একটা মনোভাব ওদের কাছে মনে হচ্ছিল। তারপরে আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করছিলাম, কিছুটা যেই শুনছি আমি বাংলাদেশ থেকে, আমাকে একটু কাইন্ড অফ ওরা একটু ডিফারেন্ট, আপনার ঠিক আছেন তো, সব ঠিক আছে তো। তো এইটা আসলে বোঝা গেল কি, যে ওয়েস্ট বেঙ্গল, যদি এন্টার ওয়েস্ট বেঙ্গল আর আমাদের বাংলাদেশটা যদি বলি, আসলে আমাদের মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক। ওরা আসলে আমাদের এখানে ফিল করছে। কেন ফিল করছে? ওরা ওয়ারিড যে আসলে কি আমরা বিপদে আছি কিনা। তার মানে আমি এবং টিভিতে দেখলাম যে এমন ভাবে ওরা ওরা ফোকাস করছিল আমাদের সৈন্য, আমাদের আমাদের অর্থনৈতিক, আমাদের কতখানি আমাদের আমাদের মানে মানে ক্যাপাসিটি আছে ওয়ার করার মতো, এগুলো ওরা শো করছিল। তো এইটাতে আমি দেখলাম যেটা হলো কমপ্লিটলি মিডিয়া প্রোপাগান্ডা, যেটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের লোকরাও আসলে ওরাও বুঝতে পারছে না যে আসলে কমপ্লিটলি আমরা স্টেবল। আমরা স্টেবল মানে আমাদের দেশে আমরা ঠিকই আছি, আমাদের দেশে যুদ্ধ হওয়ার কোনো সুযোগই নাই। তো এইটা আসলে পুরো এন্টার ওয়েস্ট বেঙ্গলের লোকরাও, আমি বলবো নিরীহ ইনোসেন্ট, তারাও আসলে বুঝতে পারছে না কি হচ্ছে। তো ওদেরকে আমি এই মেসেজটা দিলাম, এটা তোমাদের মিডিয়া প্রোপাগান্ডা, তোমরা মিডিয়ার এগেনস্টে তোমরা দাঁড়াও। যে মিডিয়া কেন এরকম মিথ্যা, এরকম তথ্য ওরা দিয়ে বেড়াচ্ছে, সেই মিথ্যা তথ্যের কারণে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সম্পর্ক হচ্ছে। এটা হলো মূল জিনিস। আর ইন্ডিয়ার যে এবার যে আসলেন, ওনাদের যে ফরেন সেক্রেটারি আসলেন, ফরেন সেক্রেটারি আসাটা স্বাভাবিক আমি বলবো। কারণ দুই দেশের মধ্যে যখন আমরাও কিছু তথ্য দিচ্ছি, আমাদের তথ্য এগেনস্ট ওরা বলছে, আমাদের আমাদের এমবাসিতে, হাই কমিশনে অ্যাটাক হয়েছে, তো সেটার জন্য স্বাভাবিক তারা এই দেশে আসছে বোঝানোর জন্য। আর আমি যেটা বুঝলাম, বা আমার যেটা ইয়েতে বলবো, যে আমরা আসলে বাংলাদেশ ইন্ডিয়াকে ছাড়া থাকতে পারবে না, ইন্ডিয়াও বাংলাদেশকে ছাড়া থাকতে পারবে না, বিকজ উই আর দ্য অনলি ক্লোজেস্ট নেইবার। এমন না যে এটা একটা গাড়ি পার্ক করে আরেকখানে আরেকদিন আরেক জায়গায় গিয়ে গাড়ি পার্ক করলাম, এটা তা না। আমাদের এই কান্ট্রি ওয়ার্ল্ড যতদিন এক্সিস্ট করে, ইন্ডিয়া বাংলাদেশ একসঙ্গে থাকবে। এই জন্য এই সময়টায় আমাদের উচিত, আমাদেরও ডিপ্লোমেসিটাকে একটু টেকনিক্যাল হওয়া উচিত। আমাদের যেমন এই যে ভাইরা, যারা স্টুডেন্ট ভাইরা আছেন, বা যারা নামে স্টুডেন্ট যারা আছেন, অ্যাকচুয়াল স্টুডেন্ট না, তাদেরও মুখে এখন একটা লাগাম দেওয়া উচিত। কারণ
এই সময় যদি আমরা উত্তেজনক ভাবে কিছু কথাবার্তা বলি, তাহলে ওরাও পাল্টা, ভাইস ভার্সা, ওরাও পাল্টা এরকম উত্তর দিবে। কিন্তু এইটা আমাদের হওয়া উচিত না। আমাদের এখন উচিত আমাদের মুখ বন্ধ রেখে আমাদের দেশের ইকোনমি ঠিক রাখার জন্য, আমাদের মানুষজনের মানে চলাফেরা ঠিক রাখার জন্য, এই যে আজকে দেখেন ট্রলার ট্রলার যে এই যে মানে ফিশারম্যানদেরকে যে ধরে নিয়ে গেছে, কতটা সত্য আমি জানি না, কিন্তু এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদেরই ভাইস ভার্সা কথাবার্তার জন্য। আমাদের মুখকে এখন লাগাম দিতে হবে আমাদের দেশকে বাঁচানোর জন্য। জি, মাসুর মাওলা, আমি আবারও আসবো আপনার কাছে ঠিক এই বিষয়টি নিয়েই। তার আগে আমি একটু আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে যে বিষয়ে আলোচনা করছিলাম এবং আপনিও বলছিলেন একটু, এই যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অভিমুখে যে বিক্ষোভ মিছিল করা হয়েছে, এবং এর আগে আমরা দেখেছি কলকাতা আগরতলায় ডেপুটি হাইকমিশনে সামনে বিক্ষোভ করা হয়েছে এবং আগরতলাতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে ভারতে। সব কিছু মিলিয়ে কিন্তু এখানে যে মূল যে বিষয়টি, ভারত সরকার কি বারবার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে না বাংলাদেশের হাইকমিশনগুলোকে? এবং আমি যদি বলি যে এই যে পরিস্থিতি, ভারতে যে বাংলাদেশের হাইকমিশন এবং যে কূটনীতিকরা যারা আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা অথবা বিশেষভাবে কোনো আলোচনা দ্রুত সময়ের মধ্যে করা উচিত কিনা? এবং এর সাথে আমি আরেকটি তথ্য একটু যোগ করি যে সরকারের পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে আরও 20টি দেশের রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জি, জনাব আবু আলম। আহ, ধন্যবাদ আপনাকে। ভারতে আমাদের পররাষ্ট্র দপ্তরে যারা কাজ করছেন বা আমাদের এম্বাসিতে যারা আছেন, তারা অনিরাপদ এরকমটা আমি মনে করছি না, এবং তাদেরকে যথেষ্ট সুরক্ষা দেওয়াটা ভারতের কর্তব্য, এবং আমরা সেই কর্তব্য তারা পালন করবেন এটা আমরা প্রত্যাশা করি। তো এই কারণে আপনি যেটা ভাবছেন যে হ্যাঁ, আমাদের তো এটা কনসার্ন থাকবেই, এবং সে বিষয়ে আমরা ভারত সরকারের সাথে কথাবার্তা বলবো। আগরতলায় যে ঘটনাটা ঘটেছিল সেটাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এরকমটা মনে হচ্ছে। আরো ভালো নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল। অনেক সময় আবার নিরাপত্তা বাহিনী যারা এই ইন্টেলিজেন্স যারা কাজ করে, তারা রিড করতে পারে না যে একটা জনতা সংগঠিত হয়ে কি কি করে ফেলতে পারে। তারপরে তারা কিছু গ্রেপ্তার করেছেন, এবং এখানে কলকাতা এবং আগরতলায় আমাদের কাজও কিছুটা গুটিয়ে আনা হয়েছে। ভারতকে অবশ্যই আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দিতে হবে জেনেভা কনভেনশন অনুযায়ী, এটা দিতে তারা বাধ্য। এবং সেইভাবে বাংলাদেশে কিন্তু আমরা ভারতীয় কূটনীতিক যে অফিসগুলো আছে সেখানে নিরাপত্তা দিচ্ছি। এবং এই কারণে গতকাল বিএনপি যে মিছিল করেছিল, এই মিছিল রামপুরাতেই আটকে দেওয়া হয়েছিল। তো এই জন্য পরস্পর এই দুই দেশেই সে কাজটা করবে। আর যে 20 জন কূটনীতিক পরিবর্তন করছেন, অ্যাম্বাসেডার পরিবর্তন করছেন, এটা তো রুটিন, তারা করতেই পারেন। নতুন সরকার এসেছেন, এই সরকার পুরানো সরকারের যারা ছিলেন, যে কারণে নিয়োগ পেয়েছিলেন, তার মধ্যে কোনো দলবাজি দলীয়করণ অথবা নিজেদের লোকের ব্যাপার স্যাপার থাকলে সেখানে তারা এটা করতেই পারেন, এবং তারা এটা করবেন, এটা স্বাভাবিক ধরেই নেওয়া যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এখানে আমার তেমন কোনো কিছু বলার নেই। কেন এটা চলুক, দেখা যাক এই পরিবর্তনের মধ্য দিয়ে কোনো ভালো কিছু হয় কিনা। আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ হঠাৎ করে তো আমি বলতে পারবো না যে অমুক কূটনীতিকের বদলে এই কূটনীতিক পাঠালে এই বিশাল কিছু ঘটে যাবে, অথবা বিশাল কোনো পরিবর্তন হয়ে যাবে, অথবা বিশাল কোনো পতন হয়ে যাবে। এটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে যে এই পরিবর্তনের ফলে কি ভালো ফলাফল অর্জিত হয়। জি, আবু আলম, আপনাকে ধন্যবাদ, এবং মাসুর মাওলা আপনাকেও ধন্যবাদ। আপনারা সাথে থাকবেন, আমি একটি বিরতিতে যাব ছোট্ট, এবং ফিরে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। আমি আবু আলম শহীদ খান আপনার কাছে একটু আসতে চাই যে বিষয়টি নিয়ে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটারের সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে, যেমনটা বলা হচ্ছে, এবং কয়েক মাস ধরেই কিন্তু মিয়ানমারের জান্তাদের সঙ্গে লড়াইয়ের পর রোববার মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। যে বিষয়টি হচ্ছে, একদিকে ভারতের সাথে একরকমের টানাপোড়েন চলছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারের সাথে যে রোহিঙ্গা সংকট, সেটা তো আছেই। এখন এই বাংলাদেশ মিয়ানমার বিষয়ে নতুন কোনো
সংকট অথবা নতুন করে সম্পর্কের টানাপোড়েনের কোনো সম্ভাবনা আপনার চোখে ধরা দিচ্ছে কিনা, অথবা এটা নিয়ে আপনি কোনো ধরনের, আপনি কি মনে করছেন আসলে? এই সংকটটা তো রোহিঙ্গা সংকট নিয়ে তো আমাদের মিয়ানমারের সাথে বেশ অনেক দিন ধরে এই সংকট চলছে। একেবারে শুরুর কথা যদি বলেন, এটা 1977 সালে প্রথম রোহিঙ্গা ইনফ্লাক্সটা হয়েছিল, এবং তারপরে এই সমাধানটা আমরা করতে পারিনি আলাপ আলোচনার মধ্যে দিয়ে। কারণ ওখানে যে সরকার ছিল, সেই সরকারটা স্বৈরতান্ত্রিক সামরিক সরকার ছিল। তারা এই রোহিঙ্গাদের বিষয়ে বা আরাকানে যে তাদের সাথে তাদের যে জনগোষ্ঠী আছে, বিভিন্ন জাতি আছে, তাদের সাথে নেগোশিয়েট করা বা পলিটিক্যাল সলিউশনে তারা ইন্টারেস্টেড ছিল না, এবং এখনো নয়। যার কারণে কিন্তু এই আরাকানে অনেক দিন ধরে একটা সিভিল ওয়ার সিচুয়েশন চলছে। এবং গত সময়ে তো আমরা অনেক রোহিঙ্গা, প্রায় 10 লক্ষ থেকে 12 লক্ষ রোহিঙ্গা চলে এসেছিলেন। তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, এবং তাদের মধ্য থেকে আমরা এখন পর্যন্ত কাউকেই হয়তো পাঠাতে পারি নাই। একবার চেষ্টা করা হয়েছিল কয়েকজনকে নিয়ে, তারপরে সেটাও কাজ করেনি। এই অবস্থায় সেখানে যে সিভিল ওয়ার সিচুয়েশন, সেখানে আরাকান আর্মি, যেটা সবচেয়ে বড় আর্মি, মানে বিদ্রোহী সেনা গোষ্ঠী, এবং আরো অন্যান্যরা আছে, কারেন্ট বিদ্রোহীরা আছে, রোহিঙ্গারাও তো আছেন কিছুটা জড়িত। এই সবাই মিলে তারা আরাকান আর্মির সাথে একটা যুদ্ধ করতে, বার্মিজ আর্মির সাথে, মিয়ানমার আর্মির সাথে একটা যুদ্ধ করতে, এবং তারা দাবি করছেন যে মংডু শহরটা তাদের নিয়ন্ত্রণ আছে। এবং সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি টবিও আমি দেখেছি, এবং বাংলাদেশের যে অভ্যন্তরে যে তথ্যগুলো এসেছে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, মংডু এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই আরাকান আর্মির সাথে যখন মিয়ানমার আর্মির একটা সরাসরি যুদ্ধ হবে বা এয়ার স্ট্রাইক করা হবে, বিমান বাহিনী যখন তারা ব্যবহার করবে, তখন অবশ্যই আমাদের সীমান্তে মাঝে মধ্যেই আগেও গোলা এসে পড়েছে, এবং বিমান বাহিনী যখন মুভ করে তখন আমাদের সীমান্ত অতিক্রম করে ফেলে। এরকম ঘটনা ঘটেছে, বাট এখন এই যে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে এরকম ঘটনা ঘটেনি। সো আমি ঠিক জানি না, বা আমরা ঠিক বুঝতে পারছি না যে মিয়ানমার আর্মি আরাকান আর্মির সাথে কি পরিমাণ এনগেজমেন্টে যাবে। কেন, মিয়ানমার আর্মি একটা শক্তিশালী আর্মি, অন্যদিকে এই যারা বিদ্রোহী তাদেরও শক্তি কম নয়। সুতরাং এটার কি একটা পলিটিক্যাল সলিউশন হবে, নাকি একটা সামরিক যে সংঘাত সেটা আরো বিস্তৃত হবে, সেটা দেখতে হবে। এবং সেটা বিস্তৃত হলে অবশ্যই আমাদের বর্ডারে তার কিছু প্রভাব পড়বে। আরো রোহিঙ্গা হয়তো চলে আসতে পারেন, বর্ডারে যখন গোলাগুলি হবে, সেই গোলা আমাদের দেশেও এসে পড়তে পারে। এই কারণে আমাদের যে বর্ডার গার্ড আছে, তারা সাবধান আছেন। তারা তাদের দায়িত্ব পালন করার ব্যাপারে সচেষ্ট আছেন, এবং তারা যে তাদের পক্ষ থেকে যেটা জানানো আছে, তারা পুরো বর্ডার এলাকায় ভালো টহল ব্যবস্থা জোরদার করেছেন। জি। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করব, যেটা আমাদের লক্ষ্য হবে, যেটা ভারতের সাথেও আমরা করতে চাই, সেটা হচ্ছে যে মিয়ানমারের সাথেও আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না বা নাক গলাবো না। ওটা অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমাদের হয়তো কোনো বক্তব্য আপাতত থাকবে না। আমরা মিয়ানমারের সাথে আলোচনা করে আমাদের রোহিঙ্গা যারা আছেন, যারা মূলত মিয়ানমারের অধিবাসী, তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রচেষ্টাটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি ওখানে বিদ্রোহী সেনাদের আহ শক্তিশালী অবস্থান হয়, সেক্ষেত্রে তাদের সাথেও আলোচনা উন্মুক্ত করতে হবে। জি, আবু এবং আলম। এই আলোচনাতে আমাদেরকে আন্তর্জাতিক যারা আছেন, আমেরিকা, জি, রাশিয়া, চীন, বিশেষ করে ভারত, এই 4টা দেশের অনেকটা বড় হেল্প প্রয়োজন হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবারও আপনার কাছে আসবো। আমি একটু মাশরুম আওলার কাছে যেতে চাই। এই বিষয়গুলোর সাথেই সংশ্লিষ্ট, কিন্তু আবার দেশের অভ্যন্তরীণ বিষয়। মাশরুম আওলা, আমি একটু আপনার কাছে, আপনি যেমনটা বলছিলেন যে এই যে বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ মানুষ অথবা রাজনীতিবিদ অথবা অন্যান্য যারা আছেন, সবার একটু সংযতভাবে অথবা বুঝে শুনে প্রতিক্রিয়া দেখানো উচিত ভারতের ইস্যুতে এবং অন্যান্য বিষয়গুলোতে। আমি ঠিক এই জায়গাতে একটু আপনার কাছে রাখি যে রাজশাহীতে এবার ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির এই নেতা স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন, তারও আগে নিজের গায়ে শাল পুড়িয়েছিলেন। এটি নিয়েও তিনি আলোচনায় এসেছিলেন। এবং আমরা যদি দেখি, সম্প্রতি চট্টগ্রামকে নিজেদের দাবি করে দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে ভারতের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, আমরা কি আমলকি মুখে দিয়ে চুষবো? তা তো আমরা চুষবো না। এখন বিষয় হচ্ছে, এই যে বিএনপি নেতা রিজভীর যে প্রতিবাদ, উনার এই প্রতিবাদের ধরন ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা কমানোর ক্ষেত্রে কতটা সহায়ক ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন?
থ্যাংক ইউ। আসলে রিজভী ভাই উনি একজন বিজ্ঞ মানুষ, একজন সিনিয়র একজন আইনজীবী। ওনারও বোঝা উচিত যে এখন আমাদের বর্তমানে দেশের যে অবস্থা, দ্যাট ইজ হলো একটা দেশটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। যে গভর্নমেন্টের লেজিটিমেসি বলেন বা লিগ্যালিটি বলেন, এটা দিয়েছেন রাষ্ট্রপতি, এবং এটা থ্রু কোর্টের মাধ্যমে রুল জারি করেছেন যে ওনাদেরকে একটা বৈধতা দেওয়ার জন্য। যেহেতু দেশে অ্যাডমিনিস্ট্রেশন নাই, ল অ্যান্ড অর্ডার একদমই উইক, নাই বললেই চলে। এই সময়টায় আমি মনে করি বিএনপির মতন একটা বড় একটা দল, তাদের এখন এদিকে ফোকাস না হয়ে চাদর পুরানো বা উত্তেজনাটাই কথাবার্তা না বলে ওনাদের এখন ফোকাস করা উচিত ইন্টারিম গভর্নমেন্টের কাছে জবাব চাওয়া, ইলেকশনের রোড ম্যাপ দেওয়া। যে রোড ম্যাপটা সেটা 2025 লাগুক আর 2026 লাগুক, একটা রোড ম্যাপ, সেই রোড ম্যাপ নিয়ে আমি মনে করি বিএনপি এবং অন্যান্য যেগুলা মেজর দল যেগুলো আছে তাদেরকে ইউনিটি করে একটা আগে আগে বাড়ানো। এখন দেখা যাচ্ছে কি যে উত্তেজনা এইভাবেই শুরু হচ্ছে যে জামাত তাদের একটা এজেন্ডা নিয়ে ঘুরছে, বিএনপি তাদের একটা এজেন্ডা নিয়ে ঘুরছে, আর বাকি কিছু নিউ বর্ন বেবির মতন কিছু দল আছে যারা কিছুদিন আগে তাদের রেজিস্ট্রেশন পেলো, যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো কোনো কিছুই নাই, তাদেরকে নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং করছে। এখন কথা হলো কি, এই মিটিংটা কিন্তু সলভ হবে না, বিকজ এদের কোনো অভিজ্ঞতা নাই দেশ চালানোর প্রতি। দেশ চালানোর অভিজ্ঞতা আছে আওয়ামী লীগ, দেশ চালানোর অভিজ্ঞতা আছে বিএনপি, দেশ চালানোর অভিজ্ঞতা আছে জাতীয় পার্টির। দেখা যাচ্ছে কি এদেরকে বাদ দিয়ে ওনারা মিটিং করছেন এবং এগুলোতেই সুযোগ পাচ্ছে তখন এই বিএনপি বলেন এই যে চাদর পুরানোর মতন গল্প। আপনি দেখেন, আমি যতদূর জানি গতকালকে আপনার 27 থেকে 28টা দেশের সঙ্গে আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন এবং কিছু ডিপ্লোম্যাটস কিন্তু প্রশ্ন করেছেন যে আপনি কি সব দলের সঙ্গে মিটিং করেছেন। উনি কিন্তু বলেছেন হ্যাঁ সব দলের সঙ্গে মিটিং করেছি। কিন্তু আমার মনে হয় আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার উনি হয়তো বা ভুলে গেছেন বা হয়তো ওনার স্মরণে নাই যে এখানে জাতীয় পার্টি বলে দল আছে এবং আরো কিছু 17-18-48টার মতন নিবন্ধিত দল আছে, তার মধ্যে 17-18টা দল উনি বলছেন ডেকেছেন। কিন্তু সেখানে আমার জানা মতে মেজর দল বিএনপি জামাতি ছিল, বাকিগুলো কোনো মেজর দল ছিল না। তো তাহলে উনি কি করে বলছেন উনি ইউনিটি? এগুলো যদি গ্যাপ থাকে তখনই আমাদের মধ্যে স্টেবিলিটি থাকছে, যার জন্য এই চাদর পুরানোর মতো গল্প। এদিকে ফোকাস না করে সব দলের এখন উচিত ফোকাস করো টুওয়ার্ডস ইলেকশন, ফোকাস করো, বিকজ আমরা অলরেডি আন্তর্জাতিক মহলের কাছে আমরা লাফিং স্টক হয়ে গেছি। সবাই বলছে তোমাদের দেশের গভর্নমেন্ট কে, ইন্টারিম গভর্নমেন্ট না তোমাদের দেশের ছাত্র গভর্নমেন্ট না তোমাদের দেশে আমলা গভর্নমেন্ট, আসলে গভর্নমেন্টটা কে? এটা নিয়ে আমি কিছুদিন আগে আইক্যাপ, যেটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর এশিয়ান পলিটিক্স পলিটিক্যাল পার্টিস, ক্যাম্বোডিয়াতে হয়েছিল, সেখানে আমাকে প্রশ্ন করেছে তোমাদের দেশে গণতন্ত্র আছে? নাই। তোমাদের দেশে বামপন্থী আছে? নাই। তাহলে তোমাদের দেশ তাহলে কোন সরকার চালাচ্ছে? এগুলি এগুলি প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অথচ ক্যাম্বোডিয়া আমাদের চাইতে 20 বছর পিছিয়ে থাকার কথা, এখন আমাদের চাইতে 20 বছর এগিয়ে গেছে, বিকজ আমাদের পলিটিক্যাল ব্যর্থতার কারণে। আর নাহলে আমাদের এত সুন্দর দেশ, এত সুন্দর ফার্টাইল দেশ, আমাদের এত রিসোর্সেস, কিন্তু আমরা আগে বাড়তে পারছি না। জি মাসুম আলম, ঠিক আপনি চিন্তা করে দেখেন। জি জনাব মাসুম আলম, জি জি আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, আপনার কাছেই প্রশ্ন রাখবো ঠিক এই বিষয়ে আপনি যেগুলো বলছিলেন। আমি যেটা দেখেছি যে গত সোমবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, আপনিও ছিলেন সেখানে। সেখানে আসলে কি আলোচনা হলো আপনাদের মধ্যে একটু যদি বলতেন। আসলে দেখেন, ব্রিটিশ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেজর স্টেক হোল্ডার, আমাদের ইকোনমিতে তাদের একটা রোল প্লে করে, বিকজ আপনি তাদের ইনভেস্টার্স এখানে আছেই, তার পাশাপাশি আমাদের অনেক আপনার বাংলাদেশি ব্রিটিশরা যারা এখানে থাকছেন প্রতি মাসে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন অনেক মিলিয়ন মিলিয়ন ডলারের। তো তারা এখানে প্রশ্ন ওই কারণে তারা জানতে চাচ্ছে যে জাতীয়, আমাকে প্রথম প্রশ্ন করেছে জাতীয় পার্টির এখানে চিন্তা ভাবনা কি, জাতীয় পার্টি কিভাবে চিন্তা করছে, জাতীয় পার্টি কি ইলেকশন নিয়ে রোড ম্যাপ আগাচ্ছে, জাতীয় পার্টির কি চিন্তা, এটা জানতে চেয়েছে। আমরা একটা কথাই বলেছি, আমি এই যে কথা কিছু আগে আপনাকে বলেছি, আমরা ওটাই বলেছি। তারা মিটিং করলো প্রফেসর ইউনূস সাহেব, অথচ জাতীয় পার্টিকে ইগনোর করে গেল। অথচ উনি যখন ক্ষমতায় আসলেন তখন উনি কিন্তু বলেছেন সব দলকে আমি লেভেল প্লেইং ফিল্ড দিব,
সব দলকে আমি কথা বলার সুযোগ দিব, গণতন্ত্র আনার সুযোগ দিব, কিন্তু উনি ইগনোর করে গেছেন জাতীয় পার্টিকে। তো এখন কথা হলো জাতীয় পার্টি ছাড়া আরো অন্যান্য নিবন্ধিত দল। তো এই কথাগুলি আমরা সেই তুলেছি। তোলার মাঝখানে আমাদেরকে ওনার প্রশ্ন একটাই ছিল, বিকজ ওনারা ওয়ারিড অ্যাবাউট ইনভেস্টমেন্টস, ব্রিটিশ ইনভেস্টমেন্ট আছে, এটা নিয়ে ওনারা বেশি ওয়ারিড, এবং ওনারা এটাও ওয়ারিড ইলেকশন না হওয়া পর্যন্ত নতুন কোন ইনভেস্টার্স আসবে না। নট অনলি ব্রিটিশ, অন্যান্য কোন দেশই, আপনি সবাই ওয়েট করছে রোড ম্যাপ ফর দ্য ইলেকশন, বিকজ রোড ম্যাপটা ঠিক হলেই তখন ওরা চিন্তা করবে নিউ ইনভেস্টার্স বাংলাদেশে আসবে কিনা, বিকজ বর্তমান ইনভেস্টার্স নিয়ে ওরা ইনসিকিউর, এটা নিয়ে ওরা বেশি ফোকাস, এটা নিয়ে ওরা কথা বলছে। জি, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন ছোট করে রাখবো এবং এরপরে আমি আবু আলম আপনার কাছে আসবো। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই মাসুর মাওলা, সেটি হচ্ছে যে জুলাই আগস্টে আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। এবং রবিবার ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান। এ বিষয়ে আপনি কি বলবেন মাসুর মাওলা? হ্যাঁ, এই বিষয়ে আমি আসলে বেশি বড় করে বলতে চাই না, ছোট করে বলতে চাই যে বিজ্ঞ অ্যাডভোকেট লিগ্যাল নোটিশটা দিয়েছেন, উনি কারো ইন্ধনে দিয়েছেন নাকি উনি লাইমলাইটে মিডিয়া ফোকাস হওয়ার জন্য দিয়েছেন, যে উনার হয়তো বা আইডেন্টিটি একটু ক্রাইসিস আছে, যে আমাকে মানুষ চিনুক, সেটা হতে পারে। কারণ আপনি চিন্তা করে দেখবেন, জিএম কাদের সাহেবের নামে বা ওনার সহধর্মিনী, হ্যাঁ, আমাদের সম্মানী একজন আমাদের পার্টির ফার্স্ট লেডি শরীফা কাদের, তার আমাদের জেনারেল সেক্রেটারি এবং আরো কিছু সিনিয়র নেতাদেরকে নামে মামলা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের একজন রেসপেক্টেবল একজন, আমাদের ভেরি রেসপেক্টেড একজন, আমাদের একজন এক্স এমপি, হ্যাঁ, উনি গোলাম কিবরিয়া টিপু, উনি ওনার ব্যবসার কাজে উনি গেছিলেন নারায়ণগঞ্জ ফতুল্লাহ ওরকম কোন একটা জায়গায়। সেইখানে এই ভদ্রলোকের ওখানে গিয়ে ওখানে বিভিন্ন রিউমার একটা বেরিয়ে গেছে, গোলাম মুন্সি, কি আমাদের যে টিপু মুন্সি, তো টিপু মুন্সি আর গোলাম কিবরিয়া টিপু, তো কাছাকাছি মিল। ওরা চিন্তা করছে এখানে টিপু মুন্সি কোথেকে আসলে, এই কথা বলে ওনাকে ঘেরাও করে আটক করেছে। এর মধ্যে বিএনপির নিপুণ রায়চৌধুরী উনি এসে ওনার গাড়িতে টেকনিক্যাল উঠে নিলেন যে ওনাকে রেস্কিউ করে পার করে দিবেন, কিন্তু উনি করলেন কি, নিয়ে গেছে থানা নিয়ে বললো ওনাকে অ্যারেস্ট করেন। কেন? তখন বলছে ওনারা তো মামলা কি বলে মামলা ক্রিয়েট করেন, এই ধরনের গল্প হয়েছে। পরে ফাইনালি দেখা গেছে কি, এই যে যেগুলো মামলা ফিকটিশিয়াস যেগুলো মামলা করেছে, সেই মামলার খুঁজে বের করে ওটার এগেইনস্টে ওনাকে পরে ফাইল করে ওনাকে অ্যারেস্ট করা হলো। তো এরকমই এখন এই যে উকিল সাহেব যিনি লাইমলাইটে আসতে চাচ্ছেন বলে উনি লিগ্যাল নোটিশটা দিয়েছেন, এখন জিএম কাদের সাহেবকে ওনাকে কিসের মামলা দিবে? ওনার নামে আপনার মজার ঘটনা চিন্তা করেন, খালেদা জিয়া মামলা কেসে, খালেদা জিয়া ওই যে কি গাড়ি হত্যা, সরি ওই গাড়ি পুরানো মামলা দিয়েছে, উনি কি ওই সময় পার্টির চেয়ারম্যান ছিলেন? উনি কি ওই সময় এমপি ছিলেন? এগুলো একটু তদন্ত করে দেখেন তো, তাহলে কি কারণে। আর জাতীয় পার্টি এমন একটি দল, কোন রেকর্ডে নাই জাতীয় পার্টি কোনোদিন আন্দোলন গেছে। জাতীয় পার্টি আন্দোলন বিশ্বাস করে না, জাতীয় পার্টি রক্তের রাজনীতি বিশ্বাস করে না। তা কি করে দিল? এগুলো অল আর হয়রানি। কেন হয়রানি? আমি আপনাকে একটা জিনিস, একটা টিপস দেই। বিএনপির ভয় আছে, জাতীয় পার্টি বলে জামাতে দিয়ে গেল, জামাতের ভয় আছে, জাতীয় পার্টি বিএনপি দিয়ে গেল, এই জন্য আমাদেরকে প্রেশার রাখা। ঠিক সেম জিনিস আওয়ামী লীগ করেছিল, আমরা বিএনপির দিকে যাতে না যাই মামলা দেওয়া। বিএনপি যখন প্রথম ক্ষমতা আসে এরশাদ সাহেবের নামে মামলা দিল, অথচ দেখেন এরশাদ সাহেব জেলখানায় বসে 5টা আসন থেকে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি এমপি হয়েছেন। এখন আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে আমাদের কোন ঠাসা করে রাখা, এটা আসলে দুঃখজনক। আমি বিএনপিকে বলবো, আমি জামাতকেও বলবো যে বাবা, সবাই মিলে তোমরা আসো, নির্বাচনের দিকে আগাও, নির্বাচনী জনগণে ঠিক করে দিবে ক্ষমতা কে আসবে। এগুলো করাতে আমাদের পাশের দেশ, একটু বলি, আমাদের পাশের দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে আসছে। আমাদের রেজওয়ানা চৌধুরী গতকালকে বললেন, রেজওয়ান হাসান গতকালকে বললেন যে এটি অতি আনন্দিত যে এতগুলো দেশ আমাদের সাথে দেখা করতে এসেছে। নো, এটা আনন্দ না, এটা আমাদের জন্য লজ্জা যে 27টা দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে এসছে। এটা অত্যন্ত লজ্জা। হ্যাঁ, একটা সুখবর, সেটা ওনারা বলেছেন এই সরকার, আমি অ্যাডমিট করতে হবে, হ্যাঁ, আমাকে বলতে হবে, সেটা ভালো জিনিসটা, সেটা হলো ভিসা ইস্যু নিয়ে
এটা অবশ্যই এটা একটা ভালো কথা। ইন্ডিয়া ভিসা দিচ্ছে না দেখে বিশেষ করে আমাদের স্টুডেন্টরা ইন্ডিয়া যেতে পারছে না, ভিসা নিতে পারছে না, যার কারণে এমবাসি ফেস করতে পারছে না ফর দ্য ভিসা। এইটা আমি বলবো এটি একমাত্র ফ্রুটফুল কথা হয়েছে, বাকি কোনগুলো ফ্রুটফুল আমি বলবো না। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের অভ্যন্তরীণ বিষয়। কেন বাইরের দেশ নাক গলাবে, এটা হলো আমার কথা। জনাব মাসুমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের তো সময় কম, আমি সময় পেলে আবার আপনার কাছে আসার চেষ্টা করব। জনাব আবু আলম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে একটু আসি যে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করছিলাম মাসুল মাওলার সাথে। আপনি যদি এই বিষয়গুলোতে কিছু বলতে চান, বেশ কয়েকটি বিষয় ছিল যে বিএনপি নেতা রিজভির যে প্রতিবাদের ধরন বা তিনি যেভাবে করছেন, জাতীয় পার্টি নিয়ে কথা হচ্ছিল, এবং এছাড়াও যে বিষয়গুলো নিয়ে বিদেশিরা কিভাবে বাংলাদেশকে দেখছে, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি কিছু বলতে চান। প্রথমত হচ্ছে যে বিএনপি নেতা যিনি যার কথা বললেন, দপ্তর সম্পাদক, তিনি যা করছেন, মানে এর আগে তার শাল পুড়িয়েছিলেন, শাড়ি পুড়িয়েছেন, এখন বিছনার চাদর পুড়িয়েছেন, এগুলো পলিটিক্যাল সেন্সিটিভ জিনিস সৃষ্টি করার জন্য। এটা যে একেবারে খুব বেশি ইম্প্যাক্ট আছে এরকম না। আপনি গত 2-3 দিন আগে ভারত থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ এবং বিপুল পরিমাণ চাল আসছে আমাদের দেশে। তো এখন কি আমরা সব চাল, এটাই যদি হয়, আমরা যদি এতই ভারত বিরোধী হয়, তাহলে উনার উচিত ছিল যে বর্ডারে যে এই চাল আর পেঁয়াজের ট্রাকটা ফেরত পাঠানো, সেটা তো উনি করেন নাই। তো এটা আপনি দেখেন, এই পুরানো টুরানো এগুলো হলো রাজনৈতিক একটু মাইলেজ পাওয়ার জন্য চেষ্টা করা। কেন উনি করছেন এটা উনি ভালো বলতে পারবেন। বাট বিএনপি কে ঠিক করতে হবে। বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় আসবেন বলে তারা মনে করেন, আসতেও পারেন তারা নির্বাচনের মধ্যে দিয়ে, তখনও তো তাদের একটা পররাষ্ট্রনীতি থাকতে হবে। তাদের পররাষ্ট্রনীতি নিশ্চয়ই এমন হবে না যে ভারত আমাদের শত্রু, তাকে শত্রু রাষ্ট্র ডিক্লেয়ার করে দিলাম এবং ভারতের সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখবো না। এটা কিন্তু তাদের নীতি হবে না। সুতরাং তাদের কি পররাষ্ট্র নীতি হবে সেটা আগে তারা ডিসাইড করুক, ডিসাইড করে তাদের কাজগুলো করলে ভালো হয়। ভারতের সাথে আমাদের যে গত 54 বছর, বা আপনি যদি 70 বছর ধরেন, একেবারে 47 থেকে 47 ভারত ভাগ হওয়ার পর থেকে, এবং দেখবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে পাকিস্তান তো সবসময় ভারত বিরোধী, ভারতের শত্রুতার রাজনীতি, শত্রুতার কূটনীতি, এবং এটা তাদের মধ্যে যুদ্ধ হয়েছে দুটা বড় বড়। একটা যুদ্ধে তো তারা বিপুলভাবে পরাজিত হয়েছেন, এবং বাংলাদেশ তো নতুন দেশ হিসেবে স্বাধীন হয়ে গেছে। তো এখন দেখেন যে বাংলাদেশে 54 বছরে আমাদের ভারতের সাথে সম্পর্ক আবর্তিত হচ্ছে দুটা মোড়ে, এক উত্তর মেরু দক্ষিণ মেরু। একটা হলো প্রেম ভালোবাসার সম্পর্ক, এটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আমাদেরকে লজ্জিত করেছিলেন। আর একটা হলো যে ভারত বিরোধিতা, হিংসা, বিদ্বেষ, ঘৃণার সম্পর্ক। এই দুই সম্পর্ক দিয়ে আসলে আমাদের কোনো লাভ নেই। এই প্রতিবেশীদের মধ্যে, দুই প্রতিবেশীর মধ্যে একটা সম্পর্ক করতে হবে যেখানে প্রেম, ভালোবাসা, ঘৃণা, বিদ্বেষ এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুন ভাবে চিন্তা করতে হবে। এবং আমাদের চিন্তাটা কিন্তু পরিষ্কার আছে যে আমাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সকলের সাথে সমমর্যাদার সম্পর্ক, এবং কারোর সাথে শত্রুতা নয়। ভারতের ব্যাপারে আমাদের নিয়মটা তাই হবে, এবং তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের সম্পর্ক উন্নীত করতে হবে। এই যা করা হচ্ছে এগুলো করার কোনো দরকার নেই। এগুলো না করেও সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। জি, আর আপনাকে আপনি জাতীয় পার্টি, জি উনি যেটা বললেন যে তাদেরকে কেন ডাকা হয় না, ইয়াস, তাদের অবশ্যই আছে। তারা বাংলাদেশের একটা পার্টি, তারা একসময় সরকারে ছিলেন, যদিও এই সরকারকে অনেকে স্বৈরাচারী সরকার বলে। স্বাভাবিকভাবে মিলিটারি ইন্টারভেনশনের মাধ্যমে তো এরশাদ সাহেব ক্ষমতায় আসছিলেন, কিন্তু তারপরে কিন্তু ওই যেটা উনি বললেন, এরশাদ সাহেব জেলে থেকেও 5-5টা আসনে নির্বাচিত হয়েছিলেন, 39টা আসনে জিতেছিল 91 সালে জাতীয় পার্টি। তো সেটা পপুলার ভোট ছিল। সুতরাং জাতীয় পার্টি কিন্তু পপুলার ভোটে বেশ কিছু আসন, মানে তাদের যে প্রপোর্শনেট ভোট আছে এটা কিন্তু অনেক আছে। সুতরাং তারা একটা লিগ্যাল পার্টি, তাদের সাথে আলোচনা কেন হবে না এটা আমিও বুঝতে পারি না। এবং যখন রাজনীতিটা এখন করা উচিত রিকনসিলিয়েশন, সকলকে সাথে নিয়ে। বাংলাদেশে যদি আমাদের অনেক সমস্যা, মানে অনেক সংস্কার প্রয়োজন, আমাদের বাংলাদেশে একটা ভালো নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা দরকার, এবং বেশ কিছু সংস্কার, পুলিশ, জুডিশিয়ারি, প্রশাসন, রাজনৈতিক দলগুলো নিজেদেরও অনেক সংস্কার করা দরকার। আমরা সবাই মিলে একমত হয়ে আলাপ আলোচনা করে এই সংস্কারগুলো করে জি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই নাগরিকদের প্রত্যাশা। জি আবু আল মোহাম্মদ শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ, এবং মাসুম মাওলা আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরও অনেক বিষয়ে কথা হবে, এবং আপনাদের মূল্যবান মতামত দর্শক শুনতে পারবেন এবং দেখতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।